ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যে ইউপি জনতা উন্নয়ন পার্টি প্রতিষ্ঠা করেছেন হুমায়ুন কবির। এর আগে 2021-এ আমরা দেখেছিলাম ভোটের ঠিক আগে আগে সামনে এসেছিল আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তাদের ঝুলিতে মাত্র 100 আসন গিয়েছিল। অন্যদিকে যদি আর একটু পিছিয়ে যাই তাহলে সিপিএম ছেড়ে সৈফুদ্দিন চৌধুরী প্রতিষ্ঠা করেছিলেন পিডিএস। তার অবস্থা আমরা সবাই জানি। 26-এর বিধানসভা নির্বাচনে তিনি বড় বড় হুঙ্কার তো দিচ্ছেন, কিন্তু কি করতে পারবেন? হুমায়ুন কবিরের রাজনৈতিক দলের ভবিষ্যৎটা কি? চলুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। কথা রেখেছেন হুমায়ুন কবির। বাবরি মসজিদের শিলান্যাস করে ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছেন হুমায়ুন কবির। এবার জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল করে বঙ্গ রাজনীতির সমীকরণের বদলের হুঙ্কার দিচ্ছেন তিনি। নতুন দলের পতাকা, ইস্তেহার, এমনকি প্রার্থী তালিকাও প্রকাশ করেছেন। শুরুতেই তাল কাটল বালিগঞ্জের প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু রাত পোহাতেই বদলে যায় ছবি। হুমায়ুন কবির জানান তার দলের হয়ে ভোটের লড়াইয়ে নামবেন না নিশা, কারণ হিসেবে জানানো হয় নিশার কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখার পর এই সিদ্ধান্ত। মঙ্গলবার এই ইস্যুতেই মুখ খুললেন নিশা চট্টোপাধ্যায়। তিনি বলেন, আচমকা আমার ভিডিও নিয়ে কথা হচ্ছে, চারপাশের লোক নানা রকম কথা বলছে, তবে নিশার দাবি ভিডিও নয়, আমি হিন্দু বলে বাদ পড়েছি। হুমায়ুন কবিরের পিছনে কে, এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। যদিও তৃণমূল বলছে হুমায়ুনের পিছনে রয়েছে বিজেপি, আর বিজেপির দাবি হুমায়ুন কবির তৃণমূলের বি টিম। তবে হুমায়ুন কবির যদিও তৃণমূল ও বিজেপিকে সমান শত্রু হিসাবেই দেখছে, অন্তত তার কথায় সেটাই স্পষ্ট। যদিও তিনি বাম, কংগ্রেস, আইএসএফ এর সঙ্গে জোটের বার্তা দিয়েছেন। সোমবার নতুন দল প্রতিষ্ঠার দিনই তৃণমূলকে সরাসরি বিঁধেছেন তিনি। পৃথিবীতে নেই বুদ্ধবাবু আপনার মতো 11 বছর মুখ্যমন্ত্রী ছিল, আর জ্যোতিবাবুর মন্ত্রিসভায় দীর্ঘদিন পুলিশ মন্ত্রী, অন্যান্য সাংস্কৃতিক দপ্তরের মন্ত্রী ছিল। তার কি অবস্থা? তার একটা মাত্র মেয়ে, তার স্ত্রীর নাম মীরা ভট্টাচার্য। তিনারা কোন জায়গায় থাকতেন? বালিগঞ্জ একটা সরকারি ছোট্ট ফ্ল্যাটে, যেখানে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যও থাকে, বুদ্ধবাবুও থাকতেন। আজকে আপনি বলেন সততার প্রতীক। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আপনার কতটা, আপনার বাবার নামে কতটা সম্পত্তি ছিল আপনি দেখাতে পারবেন? বাংলার মানুষের ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য ফুলে ফেঁপে একদম আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছে গেছে। আর আপনি বাংলার মানুষের জন্য যেদিন 13 মে 2011 বুদ্ধবাবুদের পরাজয় ঘটেছিল, 7 দিন পরে 20 মে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সেদিন বাংলার মানুষের মাথা পিছু আয়ের কত ছিল, টোটাল আয় কত, ঋণ কত ছিল? 1,96,000 কোটি। আপনি খেলা, মেলা, পুজো, বিভিন্ন উৎসব আর আপনার মনের মতো করে রং তামাশা করে আজকে আপনি 7.5 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বাংলার মানুষের উপরে চাপিয়েছেন। আপনাকে এর জবাব 2026-এ বাংলার মানুষ নেবে। তবে তিনি বিজেপিকে আক্রমণ করেছেন, কিন্তু আক্রমণের সময় মেজাজটা ততটা চরমে ছিল না বলেই মনে করছেন অনেকে। একইভাবে আমি বিজেপিকে সতর্ক করছি। আপনি যখন বলছেন যে কটা মুসলিম এমএলএ জিতে আসবে 26-এ, তাদের চ্যাংদুলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন। আমিও লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি, আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলের যদি 200টা সিটে লড়ি, 100টা সিট গ্যারেন্টি জিতে যাব। সেখানে হয়তো 70 মুসলিম থাকবে, 30টাও হিন্দু থাকবে। আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখব আপনি কত বড় পালোয়ান। বাংলার মেদিনীপুরের ছেলে, আমিও মুর্শিদাবাদের ছেলে। আমাকে 1 আঙুল দেখালে আপনাকে 2 আঙুল দেখাবো।
রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করুন। যদিও প্রথম থেকেই বাম কংগ্রেস আইএসএফ কে সঙ্গে নিয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন হুমায়ুন কবির। অধীর চৌধুরীর হাত ধরে সক্রিয় রাজনীতিতে আসেন হুমায়ুন কবির। তার রাজনীতির পরিসর মুর্শিদাবাদ জেলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এরপর তৃণমূলে যোগদান, বিধায়ক। তৃণমূলের সঙ্গে মন কষাকষি হলে নির্দল প্রার্থী হয়ে যান। ফের ফিরে এলেন তৃণমূলে। মাঝখানে দম বন্ধ হয়ে আসার জন্য ফুল বদল। জোড়া ফুল শিবির ছেড়ে আশ্রয় নিলেন পদ্ম শিবিরে। লোকসভার প্রার্থী করে বিজেপি, যদিও হেরে যান তিনি। ফের ফিরে এলেন তৃণমূলে। এরপর দলের বিরুদ্ধে নাগাড়ে মুখ খুলে তৃণমূলকে বিড়ম্বনায় ফেলেছেন তিনি। একাধিকবার দলের শোকজের চিঠি পান। এরপর বাবরি মসজিদের শিলান্যাস। দল বিরোধী কাজের জন্য তৃণমূল তাকে সাসপেন্ড করে, যদিও তিনি এখনো তৃণমূলের বিধায়ক পদ ছাড়েননি। 26-এর বিধানসভা নির্বাচনের আগে নতুন দল করেছেন হুমায়ুন কবির। তার দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। যদি সদ্য জন্ম নেওয়া দলের ভবিষ্যৎ নিয়ে আলোচনার সময় এখনো আসেনি বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে ওয়াকিবহল মনে করছে 21-এর বিধানসভা নির্বাচনের আগে আইএসএফ তৈরি হয়েছিল। একটি মাত্র স্থান পায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তাও আবার বাম কংগ্রেসের সঙ্গে জোট করে। যদিও সেই সময় প্রচারের ঝড় দেখে অনেকেই মনে করেছিলেন বাংলার রাজনীতির ইতিহাসে নতুন নজির গড়বে তারা। আদপে তা হয়নি। এবার আশা করা যাক পিডিএস এর কথায়। সিপিএম ছেড়ে তৎকালীন জনপ্রিয় বাম ছাত্র নেতা সৈফুদ্দিন চৌধুরী তৈরি করেছিলেন পিডিএস পার্টি। প্রভাব কতটা পড়ে এখন তা সর্বজনবিদিত। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে আত্মপ্রকাশ করেছেন নতুন রাজনৈতিক দল হিন্দু সমাজ। 26-এর বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি সেই সব রেকর্ড ভাঙতে পারে কিনা সেটাই দেখার। যদিও খোদ জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির বলেছেন সমীকরণ বদলে দেবেন। এখন দেখা যাক 26-এ হুমায়ুন কবির যতটা গর্জালেন ততটাই বর্ষান কিনা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। হুমায়ুন কবিরের এই নতুন দল কতটা প্রভাব ফেলবে 2026-এ, বা এই দলের ভবিষ্যৎ কি বলছেন সাধারণ মানুষ? চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি তারা কি মনে করেন। সময় বলবে, এখন কিছু বলা যাচ্ছে না। কিন্তু এর আগে আমরা দেখেছি পিডিএস, তারপরে দিলাম আইএসএফ, কিছু করতে পারেনি। না দেখুন, এটা করতে পারেনি। প্রথম তো আমাদের রাজ্যে যেটা আমি মনে করি, আমাদের দেশে প্রশাসনিকটাই তো ঠিক নেই। যেই আসুক, যেভাবে প্রশাসন চলছে, যদি ভালো হয় তো ভালো, কিন্তু প্রশাসনিকটা ভালো করাটা দরকার প্রত্যেকের জন্য। আমরা আমজনতা আইএসএফ যখন এসেছিল 2021-এ মনে হয় যেন বিরাট কিছু করবে, কিন্তু একটা মাত্র আসন পেয়েছে। না, সে তো অবশ্যই একটাই মাত্র আসন পেয়েছিল, সেটা তো আমরা দেখেছি। এটা সময় বলবে কি হবে, বাট ভালো হলেই ভালো। কিচ্ছু করতে পারবে না, কারণ ও হচ্ছে একজন ধান্দাবাজ। ও নিজের সুবিধার জন্য সবাইকে হারাবে। ও বিজেপিতে দাঁড়ালো কী করে 19 সালে? ও বিজেপির বিরুদ্ধে লড়বে। মমতা যখন ওকে বলল যে তুমি আমাকে এখানে জিতিয়ে দাও 19-এর ভোটটা, হ্যাঁ, হিন্দু মুসলিম করে, তখন ও ওইটা করে হিন্দু মুসলিম করে ভোট জিতিয়ে দিল। আর এখন ও সেকুলার হয়ে গেল। ওর পার্টিতে হিন্দুও দাঁড়াবে, মুসলিমও দাঁড়াবে, সবাই জিতে যাবে। কিন্তু এর আগে আমরা দেখেছিলাম পিডিএস নতুন দল, আইএসএফ নতুন দল, কিছু করতে পারে। পিডিএস কিছুই করতে পারেনি, আইএসএফ কিছুই করতে পারেনি। তবু আইএসএফের এখন যে আর কি কর্মকর্তা নওশাদ, সে খানিকটা হলেও সেকুলার। তার দাদাটা ছিল এরকম, কিন্তু সে খানিকটা সেকুলার কথাবার্তাই বলে, এখনও পর্যন্ত অন্যরকম কথা বলেনি। সেই কিছু করতে পারলো না, নিজে জিতলো। পশ্চিমবঙ্গে ধর্ম নিয়ে বেশি দূর এগোনো যাবে না। সে মুসলিম মৌলবাদী হোক আর হিন্দু মৌলবাদী হোক, মুসলিম তালিবানি হোক আর হিন্দু তালিবানি হোক, কেউ সুবিধা করতে পারবে না। অবশ্যই করবে, কেন করবে না? হুমায়ুন ছাড়া কে আছে এখন আমাদের ভালো নেতা? আর দ্বিতীয়, মানুষের জন্য অনেক কিছু করতে পারবে উনি। বেলডাঙ্গায় যে আজকে তৃণমূল যে অবস্থা করেছে ওনাদের, আজকে তৃণমূলেরই বেশি ক্ষতি হবে আগামীতে। কারণ হুমায়ুন মুর্শিদাবাদে এমনভাবে ঝড় তুলেছেন যে ওনাকে কেউ রুখতে পারবে না। এবারে 26-এ কেউ পারবে না, মুর্শিদাবাদে জিরো হয়ে যাবে তৃণমূল। কিন্তু এর আগে আমরা দেখেছিলাম আইএসএফ, নওশাদ সিদ্দিকী, পিডিএস, সৈফুদ্দিন চৌধুরী, অনেকে পার্টি করেছেন, তাদের ফল কিন্তু কিছু ভালো হয়নি। কিন্তু এর ঝড় আলাদা দাদা, এর ঝড় আলাদা। একে কেউ রুখনেওয়ালা নেই। কটা আসন পাবে? মোটামুটি ধরেলেন যদি একটা গঠবন্ধন হয়ে যায় ওদের, ধরেন আইএসএফ আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, সবাই মিলে যদি একটা ওখানে করে, তাহলে ওখানে জিরো হবে তৃণমূল, হয়তো বিজেপি একটা হতে পারে, আর কংগ্রেস হবে। কংগ্রেস তো অবশ্য সিট পাবে।
ওকে স্যার। বলছে অনেক কিছু করে দেবো, নতুন দল করলো, কি মনে হয়? বাজে লোক, ওদের নিয়ে আপনারা এত মাথা ঘামাচ্ছেন কেন ওই লোকটাকে নিয়ে? এক সেকেন্ড, এর আগে আমি আইএসএফ দেখলাম, পিডিএসও দেখলাম, অনেক দল নতুন এলো, তারা কিছু করতে পারলাম, কি মনে হচ্ছে? ও কিচ্ছু করতে হবে না, দুদিন বাদে জোরঝাড় খেয়ে বিদায় হবে। না না, আরে এটা বাপের সম্পত্তি দেশটা। প্রার্থী দেবেন, জিতবেন। হ্যাঁ সব বাদ দেন, ও ও কি করবে? ওর কটা লোক বল আছে, ফালতু লোক। হুমায়ুন কবির বলছে যে বাংলার যে রাজনৈতিক সমীকরণ ওটা উনি বদলে দেবেন, 100টা প্রার্থী দেবেন। সেটা অনেকে সবাই সব কিছু বলতে পারে, এখানে তো গণতান্ত্রিক দেশ, এখানে যার যা খুশি সে বলতে পারে। এখন ওর মনে হয়েছে এটা বলার, ও বলছে ওটা, কারণ লোকে কতখানি গ্রহণ করবে সেটা লোকেদের ওপর। হ্যাঁ, দেখুন তো এটা তো এর আগে আমরা 21-এ দেখেছিলাম যে আইএসএফ এসেছিল, তার আগে পিডিএস এসেছিল, তারা কিছু করতে পারেনি, কি মনে হচ্ছে? এবারেও এরাও কিছু করতে পারবে না, এগুলো তো পেছনে মদত আছে না, সেটা সবাই বুঝতে পারে। কার মদত আছে? সেটা আমি কোনো নাম উচ্চারণ করছি না, কিন্তু মদত তো রয়েছেই। বড় কোনো মদত না থাকলে এত বড় একটা ডিসিশন নিতে পারে, একটা নিজেকে এরমভাবে ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে নতুন একটা পার্টি ধরন, তার জন্য কত অর্থ বল, লোক বল, এসব পাচ্ছে কোত্থেকে? তার মানে নিজের পেছনে মদত আছে বলেই করতে পারছে এগুলো। ভবিষ্যৎ কি বলছে? ভবিষ্যৎ তো যা হওয়ার থেকে তো বোঝাই যাচ্ছে, এখানে কি এত করেও এখানে কিছু আলটিমেটলি করতে পারবে না। যারা ছিল তারাই থাকবে মনে হয়, কিন্তু তাদেরও অনেক কিছু শুধরোতে হবে। তারাও এমন কিছু কাজ করেছে যেগুলো লোকে ঠিক ভালোভাবে নিচ্ছে না, কিন্তু উপায় নেই বলে তাদের লোকে মদত করছে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। বাবরি মসজিদের শিলান্যাস আগেই সেরেছেন হুমায়ুন কবির। এবার কথা মতো 22শে ডিসেম্বর নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠাও করেছেন, জনতা উন্নয়ন পার্টি, JUP। হুমায়ুন কবিরের এই নতুন রাজনৈতিক দল 26-এর বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, যদিও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন এবং বিজেপিকেও সমান শত্রু ভাবছেন। অন্যদিকে বাম, কংগ্রেস, আইএসএফের সঙ্গে জোটের পদও খোলা রাখছেন। কি প্রভাব পড়বে 26-এ? ঠিক এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি, আলোকপাত করার চেষ্টা করছি। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিও উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। হুমায়ুন কবির JUP, জনতা উন্নয়ন পার্টি সামলালেন, 26-এ কি প্রভাব পড়বে? ওর বাবরি মসজিদ শিলান্যাসের দিন যে ভিড়টা হয়েছিল, দলের শুরুর দিন কিন্তু সেই ভিড়টা চোখে পড়েনি। আসলে বাবরি মসজিদ ধর্মভীরু মুসলমান সমাজের কাছে তার একটা আলাদা তাৎপর্য ছিল, এবং হুমায়ুন বাবরি নামে একটা মসজিদ করবেন বলেছিলেন। সেটার একটা অন্য আকর্ষণ ছিল। সেখানে এমন অনেক লোক গিয়েছিলেন যারা অন্যান্য রাজনৈতিক দল করেন। একটা মসজিদ, তার নাম দিয়েছেন বাবরি, সেটা হুমায়ুন বানাচ্ছেন, তার এই কজকে সমর্থন করে বহু মানুষ জড়ো হয়েছিল। কিন্তু যখন দেখলেন তারা যে বাবরি মসজিদের পরে হুমায়ুন দল তৈরি করলেন, স্বাভাবিকভাবেই সেই দলের প্রতি হুমায়ুনের যে দাবি, সেই আকর্ষণ তো থাকবে না। মসজিদকে কেন্দ্র করে যে জমায়েত, আর নতুন একটা রাজনৈতিক দলকে কেন্দ্র করে যে আগ্রহের প্রত্যাশা হুমায়ুনের ছিল, দুটো কখনোই মিলবে না। আর হুমায়ুন এত বড় রাজনীতিবিদ নন যে তার ডাকে সাড়া দিয়ে মুর্শিদাবাদ জেলায় কাতারে কাতারে মানুষ আসবে। তাও 1050 লোক হয়েছে, এটা শুরুয়াতটা কিন্তু খারাপ হয়নি। এখন প্রভাব কতটা কি পড়বে এই মুহূর্তে বলা যায় না। হুমায়ুন দুটো কেন্দ্রে দাঁড়াচ্ছেন। মুর্শিদাবাদে হুমায়ুন অবশ্যই তৃণমূলের ভোট কাটবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মুর্শিদাবাদের বাইরে অন্য কোথাও তার দলের প্রভাব কতটা পড়বে এই মুহূর্তে বলা সম্ভব না। না, উনি বলছেন যে মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করে দেবেন, বিজেপি একটা দুটো পেতে পারে, এটা কি সম্ভব? বিজেপি তো বহরমপুর মুর্শিদাবাদ পেয়েছে, আরও 3-4টে পাবে, এবং কান্দি পাবে, জলঙ্গি পাবে, এগুলো পেয়ে যাবে বিজেপি। তৃণমূল আগের বার 20টা পেয়েছিল, তৃণমূল 10 ক্রস করা খুব মুশকিল আছে। এইটুকু বলতে পারে, সেখানে হুমায়ুনের ভূমিকা কতটুকু বা আদার্স ফ্যাক্টর কতটা কাজ করবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। মালদাতে তৃণমূল খাতা খুলতে পারবে না যদি বিজেপি বুদ্ধি করে তার প্রচারের কৌশলটা সাজায় এবং বাম কংগ্রেস বা কংগ্রেস প্রার্থী হিসাবে ভালো প্রার্থীকে নির্বাচনী ময়দানে নামায়। মালদাতে তৃণমূল খাতা খুলতে পারবে না। কিন্তু ইতিমধ্যে কংগ্রেস জানিয়ে দিয়েছে যে তারা একলা লড়বে বিধানসভায়। ঠিক আছে, লড়ুক না, মালদায় তো কংগ্রেসের শক্তি আছেই, বামও লড়বে। না, সেক্ষেত্রে হুমায়ুনের সঙ্গে কংগ্রেসের একটা তৈরি হবে না? না, কংগ্রেসের পক্ষে বাবরি মসজিদ করব বলে একটা দল তৈরি হয়েছে, তার সঙ্গে হাত মেলানো সম্ভব নয়।
হুমায়ুন ধর্মীয় ভাবাবেগটাকেই তার রাজনৈতিক দলের প্রচারের কাজে লাগাচ্ছে। কংগ্রেসের মতো রাজনৈতিক দলের পক্ষে সরাসরি হুমায়ুনের সঙ্গে সমঝোতা করা সম্ভব নয়। তলায় তলায় অনেক কিছু হতে পারে। তা 26-এর বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবির চলে আসায় বা যে ইউপি চলে আসায় মানে সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস বা বলা যেতে পারে যে সংখ্যালঘু যে ভোট ব্যাংক তার সমীকরণটা কি বদলাবে গোটা রাজ্যে? মুর্শিদাবাদে, মালদায়, উত্তর দিনাজপুরে বদলাবে। মুর্শিদাবাদে মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ, মালদাতেও তারা সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি এবং উত্তর দিনাজপুরেও তাই। তাহলে মুসলমান ভাই বোনরা দেখবেন যে বিজেপির বিরুদ্ধে যোগ্য প্রার্থী কে। যেখানে 70% সংখ্যালঘু, সেখানে বাম, কংগ্রেস বা হুমায়ুনের প্রার্থী যদি ওখানকার ভোটাররা মনে করেন যে তৃণমূলের প্রার্থীর থেকে যোগ্য বেশি, স্বচ্ছ ভাবমূর্তি, এবং যেই জিতুক না কেন এই কেন্দ্রগুলোতে কোনোভাবেই বিজেপির সঙ্গে যাবে না, তখন সেক্ষেত্রে তারা কিন্তু তৃণমূলের অল্টারনেট হিসাবে এই হুমায়ুনের দল বা বাম কংগ্রেসকে বেছে নিতে পারে। যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, তাদের ভোটেই ফলাফল নির্ধারণ হবে এবং তারা যখন বুঝবেন তারা তৃণমূলকে ভোট না দিলেও ক্ষতি নেই, যেই জিতুক না কেন সে বিজেপির সঙ্গে যাবে না বা বিজেপি বিরোধী দলের প্রার্থী জিতবে, তখন তারা তৃণমূলকে অনেক জায়গাতেই ভোট দেবে না। কিন্তু যেখানে মুসলমানরা 20%, 25%, সেখানে সিংহভাগ ভোট তৃণমূল পাবে। কারণ সেখানে সংখ্যালঘুরা ভোটটা ভাগ করবে না, ভাগ করলে পরে বিজেপির সুবিধা হবে, সেখানে একযোগে ভোট দেবে। কিন্তু মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরে সংখ্যালঘুরা মনে করলে তৃণমূল বিরোধী প্রার্থীকেও জেতাতে পারেন। বাবরি মসজিদ যখন শিলান্যাস হলো তখন হয়তো মনে করা হচ্ছিল যে হুমায়ুন কবির হয়তো এই যে ধর্মীয় ভাবাবেগ সেটাকে নিয়ে উনি পুঁজি করে রাজনীতি করবেন, কিন্তু দেখা গেল যখন দল আসলো উনি সেকুলার দল করলেন। এটা কি কোথাও একটা সমস্যা হবে ওর? হুমায়ুন তো চাইছেন যে কিং মেকার হতে, ভবিষ্যতে কিছু বিধায়ক নিয়ে তৃণমূলের কম পড়লে সহায়তা করবেন। আমার ধারণা হুমায়ুন তৃণমূলকে ক্ষতি করবেন। একটা বা দুটো আসনে বড়জোর জিততে পারে হুমায়ুনের দল, সেটাও মুর্শিদাবাদই। হুমায়ুন হয়তো একটা কেন্দ্রে বা দুটো কেন্দ্রেই জিততে পারে। হুমায়ুনের লক্ষ্যটা হচ্ছে তৃণমূলের ক্ষতি করা। সেই কাজে তিনি কিছুটা সফল হবেন। কতটা সফল হবেন, তৃণমূলের কতটা ক্ষতি হবে সেটা এই মুহূর্তেও বলা যাচ্ছে না, কিন্তু ক্ষতি হবে এটা অনস্বীকার্য। সেই ক্ষতির পরিমাপটা কত সেটা আগামী দিন স্পষ্ট বোঝা যাবে। 21-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছিল। তার আগে যদি আমরা আরো পিছনে চলে যাই, দেখেছিলাম যে সৈফুদ্দিন চৌধুরী পিডিএস করেছিলেন। সম্প্রতি একটা দেখলাম হিন্দু সমাজ বলে একটা পার্টি আসলো। এই ধরনের যে পার্টিগুলোর যে এগুলো দেখার পর মানে পিডিএস, আইএসএফ এ দেখার পর হুমায়ুন কবির এই নতুন দল নিয়ে একটা সন্দেহ তৈরি হয়, ভবিষ্যৎটা কি হতে পারে? হুমায়ুন তো পরিষ্কার বাবরি মসজিদের আবেগ, ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে রাজনীতি করছেন। আইএসএফ সেটা করেনি। আর পিডিএস তো সিপিএম থেকে বেরিয়ে তৈরি হয়েছিল। প্রত্যেকটা রাজনৈতিক দলের অন্যরকম দৃষ্টিভঙ্গি। হুমায়ুনের পুরো ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে, আইএসএফ কিন্তু অতটা নাও, তাও ধর্মীয় অনুভূতির বিষয়টা ছিল। আর পিডিএস সম্পূর্ণ আলাদা, সিপিএম থেকে ভেঙে বেরিয়েছিল। পিডিএস জায়গা পায়নি, করতে পারেনি, সেখানে ধর্মীয় অনুভূতির কোনো ব্যাপার ছিল না। আর হুমায়ুনের দলের ভিত্তি তো ধর্মীয় অনুভূতির উপর, তাই চট করে হুমায়ুনের দলকে অস্বীকার করাও যাবে না, আর তাকে নিয়ে খুব একটা আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। তবে তৃণমূলের ক্ষতি করবে হুমায়ুন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু হুমায়ুন কবিরের যে মানে মন্তব্য, তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু যখন মানে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ আসছে তখন তিনি হালকা টাচ দিয়ে বলছেন ওনার সাথে আমার খারাপ স্মৃতি নেই। অনেকে তো বলছেন বিজেপি তাহলে পিছনে থাকতে পারে। বিজেপি পিছনে আছে কি নেই সেটা পরে বোঝা যাবে। হুমায়ুন তো পরিষ্কার বলছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক শিক্ষা দিতে চান, সেই জন্য তার নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপিতে এখানে ক্ষমতায় নেই, বিরোধী দল। হুমায়ুন তো বিরোধী রাজনীতি করছেন, তাহলে বিজেপির সঙ্গে তার হঠাৎ করে বেশি দুশ্মনী কেন হবে? আর হুমায়ুন তো বিজেপিতে ছিলেন। হুমায়ুন মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দেয়নি, তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলেছেন। সেই ক্ষোভ থেকেই হুমায়ুনের এই উদ্যোগ। যে বিষয়টাকে তিনি সামনে এনে তার যাত্রা শুরু করেছেন সেটা খুব স্পর্শকাতর এবং মুসলমান সমাজের কাছে এটা একটা অন্য আবেদন আছে।
সেটাকে পুঁজি করে হুমায়ুন যাত্রা শুরু করেছেন। ওই বললাম কত দূর এগোতে পারবেন সময় বলবে, কিন্তু তৃণমূলের ক্ষতি তিনি করবেন সেটা নিঃসন্দেহ। প্রতিষ্ঠা মানে দলের প্রতিষ্ঠার দিনেই তিনি প্রার্থী তালিকা ঘোষণা করলেন, মানে বেশ কয়েকটা প্রার্থী দিয়েছেন তিনি। বালিগঞ্জ বিধানসভাতে তিনি প্রার্থী দিয়েছেন নিশা চট্টোপাধ্যায়কে। সোশ্যাল মিডিয়া জুড়ে তার এমন কিছু ছবি সামনে এসছে, তার প্রার্থীপদ ক্যান্সেলও করতে হবে। এটা কি কোথাও খারাপ প্রভাব পড়বে? তাড়াহুড়ো করলে তো এগুলো হয়, এত তাড়াতাড়ি প্রার্থীপদ ঘোষণা করার তো কোনো মানে হয় না। হুমায়ুনের উচিত মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরে প্রার্থী দেওয়া, জবরদস্ত প্রার্থী দেওয়া, সেখানেও রিসোর্সকে কনসেন্ট্রেট করা, ওখানেই প্রচার করা, তাহলেই ওর উদ্দেশ্য সাধিত হবে। অন্য জায়গায় প্রার্থী দিলে লাভের লাভ কিছু হবে না। মুর্শিদাবাদের 22টা, মালদার 12টা, উত্তর দিনাজপুরে 6টা। আমার মতে 50টা আসনে হুমায়ুন যদি প্রতিদ্বন্দ্বিতা করে সেটা ওর ক্ষেত্রে ওয়াইজ ডিসিশন হবে। প্রতিষ্ঠা দিবসের দিন আমরা দেখেছিলাম, মানে যেদিন মানে দল প্রকাশ হয়, দেখেছি মিমের কিছু সমর্থক তারা এখানে উপস্থিত ছিলেন এবং যোগদানও করেছিলেন। তাহলে কি মানে যদি মিমের সমর্থন পায় তাহলে কি কিছু বাড়তি সুবিধা হবে হুমায়ুন? মিমের সঙ্গে অ্যালায়েন্স করতে পারে, অ্যালায়েন্স করেই 50টা আসনের লড়ুক না, ভালো ফল করতে পারবে, অন্তত দাগ কাটতে পারবে। সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে প্রার্থী দিলে তো কোনো লাভ নেই, ওর তো সবে নতুন দল, পরিচিতি হয়নি। হুমায়ুন মুর্শিদাবাদে ভূমিপুত্র, মালদা হচ্ছে লাগোয়া হচ্ছে উত্তর দিনাজপুর। প্রয়োজনে নদিয়া, মুর্শিদাবাদ সীমান্ত সংলগ্ন কটা কেন্দ্রে দিতে পারে, যদি মিমের সঙ্গে আসন সমঝোতা হয় সেভাবে দিতে পারে। একতরফা 127টা 35টা আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়া, এটা রাজনৈতিক পরিপক্কতার কিন্তু পরিচায়ক নয়। হুমায়ুন বলতো আমি 2টো আসনে লড়ছি, আরও 3টে আসনে মুর্শিদাবাদ জেলার প্রার্থীর নামটা ঘোষণা করে চুপ করে বসে থাকতো। তারপরে দর কষাকষি মিমের সঙ্গে যদি করতো বা বাম কংগ্রেস আইএসএফ এর সঙ্গে করে একটা অ্যালায়েন্সও তৈরি করতে পারতো। আচ্ছা, হুমায়ুন কবির চলে আসায় কোথাও কি নওশাদ দিকে বা আইএসএফ এর ক্ষতি হবে? ওখানে তো আইএসএফ এর কিছু নেই, আইএসএফ এর তো সব উত্তর এবং দক্ষিণ চব্বিশ হুগলির একটা অংশ। হ্যাঁ, দুটোর পার্সপেক্টিভ আলাদা, রাজনীতিটাও আলাদা অনেকটা। এরা পরস্পর অ্যালায়েন্সও হতে পারে, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। তবে হুমায়ুনের উচিত মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরেই কনসেন্ট্রেট করা আপাতত। এই যে যখন হুমায়ুন কবিরের দল প্রতিষ্ঠা পেল তখন দেখলাম আমরা কয়েকজন ব্রাহ্মণ সম্প্রদায়ের মানে মহিলাকে উনি প্রার্থী করেছেন। তো এটা কোথাও যেন সেকুলার বার্তা দেওয়ার চেষ্টা করছেন হুমায়ুন কবির। তাহলে মসজিদের যে ইস্যু, তারপরে আবার সংখ্যালঘু, এই যে দুটো কি মানে কোথাও ঘটে যাচ্ছে না? গুলিয়ে ফেলেছে হুমায়ুনকে, ও তো ধর্মীয় পরিচয়কে সামনে রাখতে চাইছে, সেখানে ওই ধর্মের প্রার্থীকেই প্রার্থী করা উচিত, তাহলে মুসলমানদের কাছে ক্লিয়ার বার্তাটা যাবে। সেটা আবার মনে হয় হুমায়ুন ভুল করেছেন, ভুলটা ও শুধরে নেবেন। তাড়াহুড়োর মধ্যে এত তাড়াহুড়ো করার দরকার নেই, এত প্রার্থী দেওয়ার দরকার নেই। উনি ভবানীপুরে প্রার্থী দেবেন বলছেন, দিতে পারে, সেটা তো ওর ব্যাপার। হ্যাঁ, কতটা সুবিধা করতে পারবে আমি সেটাই জানতে চাইছি আপনার কাছে। আমি বলছি মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরে হুমায়ুন ভালোভাবে লড়াই করলে তৃণমূল বেগ পাবে, বাকি জায়গাতে কিছু করতে পারবে না। মোহন ভাগবত এলেন কিছুদিন আগে, তিনিও বাবরি মসজিদ নিয়ে মুখ খুলেছেন। তিনি বলছেন যে বাবরি এই যে নামটা দেওয়ার মধ্যে কোথাও একটা দগ্ধ স্মৃতি তুলে দেওয়া হলো, এই বিষয়টা আপনি কি বলবেন? উচিত হয়নি হুমায়ুন, এটা মসজিদ তো করতেই পারে, মসজিদ করতে কি অসুবিধা আছে? বাবরি মসজিদ নামটাকে সামনে এনে পুরনো ক্ষতকে উস্কানো, একটা উত্তেজনা তৈরি করা, এতে আমার তো এতে সমর্থন নেই। মোহন ভাগবত ঠিক কথাই বলেছেন, একটা বাবরি মসজিদের বিষয়টা সম্পূর্ণ আলাদা। এখন তো মসজিদে কি শিবলিঙ্গ খোঁজার সময় নয়, মসজিদ হয়ে গেছে ব্যাস, ওটা একটা আলাদা এক্সেপশন ছিল, হয়ে গেছে, অন্য ইতিহাস ছিল। আর ধর্মস্থান রক্ষা আইন 1991-তে বলাই আছে, বাবরি মসজিদ বাদে স্বাধীনতার আগে ধর্মস্থানের যা যা চরিত্র ছিল সেই চরিত্রই একই রকম থাকবে। একদম শেষ দাদা আপনার কাছে, হুমায়ুন কবির সেদিনেই মানে সরাসরি ফিরহাদ হাকিমকে নিশানা করেছেন। কোথাও কি তাহলে তৃণমূলের ফিরহাদ হাকিমের গুরুত্ব বেশি, হুমায়ুন কবিরের গুরুত্ব কম, তাই কি মনে কি ক্ষুণ্ণতা হয়েছে বলে মনে হয় আপনার? ফিরহাদ হাকিমকে মুসলমানরা তাদের নেতা মানে না। ফিরহাদ হাকিম বরকত গনি খান চৌধুরীও নয়, জানাল আবেদিনের নয়, আব্দুস সাত্তারও নয়। ফিরহাদ হাকিম কালীঘাট পাড়ায় থাকেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় ভাতৃসম, সেই জন্য ফিরহাদের গুরুত্ব। অন্যান্য অনেক জেলায় ফিরহাদকে চান না সেখানকার তৃণমূলের নেতৃত্ব, বিশেষ করে মুসলমান অধ্যুষিত জেলাগুলোতে।
তাই ফিরহাদ হাকিমকে দেখিয়ে মমতা যে আমি মুসলমানদের মন্ত্রিসভায় গুরুত্ব দিয়েছি, এটা একদম ভ্রান্ত ধারণা। উনি ফিরহাদ হাকিমকে উনি কালীঘাট পাড়ায় থাকেন বলে দিয়েছেন। তাছাড়া দিদির মন্ত্রিসভাতে মুসলমান প্রতিনিধিত্ব নেগলিজিবল, যারা আছেন তাদের কোনো গুরুত্ব নেই। কিন্তু মেয়র, কলকাতার মেয়র, ওটা তো গুরুত্বপূর্ণ পদ। ওটা মুসলমান বলে দেননি, ওটা ফিরহাদ হাকিম কালীঘাট পাড়ায় থাকেন বলে দিয়েছেন। মমতার দীর্ঘদিনের পরিচিত ভাতৃসম, সেই জন্য ববিকে তিনি এই মেয়র পদের দায়িত্ব দিয়েছেন। ফিরহাদ হাকিমের মেয়র হওয়া বা একটা গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হওয়া সামগ্রিকভাবে সংখ্যালঘু সমাজের কিছু এসে যায় না, কারণ সংখ্যালঘু সমাজ ফিরহাদ হাকিমকে তাদের নেতা বলে মনে করে না। হুমায়ুন কবিরের এই যে নিশানা ফিরহাদ হাকিমকে করা, তাহলে কি এই বঞ্চনার জন্য কি মনে হয়? হ্যাঁ, মুসলমানদের ভোট নিয়ে জিতবেন, মুসলমানদের গুরুত্ব দেবেন না মন্ত্রিসভায়, তো উপমুখ্যমন্ত্রী তো করা উচিত ছিল। জানি না এবার সেরকম তারা কিছু করবেন কিনা যদি ক্ষমতায় আসেন। একদম সংগত। আমি তো বলছি ফিরহাদ হাকিমকে মুসলমানরা তাদের নেতা বলে মানেন। ফিরহাদ হাকিম প্রথমত উর্দুভাষী মুসলমান, দক্ষিণ কলকাতায় থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃসম হওয়াতেই তার গুরুত্ব, এর সঙ্গে মুসলমান সমাজের কোনো লেনদেন নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। একদমই। তবে এই মুহূর্তে হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি কতটা প্রভাব ফেলবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে বেগ দেবে এটা কিন্তু স্পষ্ট, কারণ হুমায়ুন কবির যে বাবরি মসজিদের আবেগ নিয়ে তিনি পথ চলা শুরু করেছেন, সংখ্যালঘুদের এই আবেগটা কিন্তু অনেকটা তৃণমূলের ভোট ব্যাংক। সেই ভোট ব্যাংকে হুমায়ুন কবির থাবা বসাবে বলে মনে করছেন অনেকে। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।